হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ডব্লিউবিপিএসসির মিসেলেনিয়াস এক্সামের প্রিভিয়াস ইয়ার। এর আগে আমরা একটা প্রিভিয়াস ইয়ারের সেট আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা সেকেন্ড সেট অর্থাৎ ঠিক তার আগের বছরে যে মানে অফিসিয়াল পেপারে যেটা হয়েছিল আর কি, তার থেকে ঠিক 25টা ম্যাথের কোশ্চেন আমি তুলে এখানে সমাধান তোমাদের সামনে দেখাবো। অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে এবং সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করার কৌশল আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাই সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করার কৌশল শেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর মোটামুটি কিভাবে আনসার করতে হবে, কিভাবে অপশন এলিমিনেট করতে হবে, কিভাবে 25টা অঙ্ক 15 মিনিটের মধ্যে সমাধান করতে হবে, এগুলো এখানেই শেখানো আছে। চলো দেখা যাক। The LCM of two numbers is 60. The numbers are in the ratio 3:4. The sum of the numbers is, দেখো বলেছে যে সংখ্যা দুটির লসাগু হলো 60 আর সংখ্যা দুটোর অনুপাত কত 3:4। তাহলে বলেছে যে সাম অফ দ্য নাম্বার, অর্থাৎ সংখ্যা দুটোর লসাগু যদি 60 হয়, তাদের অনুপাত যদি 3:4 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সংখ্যা দুটোকে যদি আমি যোগ করি, 3 আর 4 যোগ করলে কত হয় 7। তাহলে আনসার অবশ্য 7-এর কোনো না কোনো মাল্টিপল হবে। তাহলে এখানে অপশন গুলোর মধ্যে 7-এর মাল্টিপল তো 25 নয়, 7-এর গুণিতক তো 40 নয়, 7-এর গুণিতক এখানে একটাই আছে, 45ও নয়। তার মানে এই কোশ্চেনের কারেক্ট আনসার আমরা উইথ দ্য হেল্প অফ অপশন, অর্থাৎ অপশনের সাহায্য নিয়ে আমরা কিন্তু বলতে পারছি যে এই কোশ্চেনের আনসার 35। আর এইভাবে যদি তুমি সমাধান করো তোমার 10 সেকেন্ড লাগবে না। তবে অঙ্কের যদি প্রপার প্রসেস ফলো করে করো কিভাবে হবে, আমরা শিখেছিলাম যে নাম্বার দুটোর অনুপাত যদি 3:4 দেওয়া থাকে, তাহলে আমি কি বলছি, মনে করি নাম্বার দুটো হচ্ছে একটা 3x আর একটা হচ্ছে 4x। 3x আর 4x এর এলসিএম করার সময় তাদের মধ্যে যেটা কমন সেটা লিখতে হয়, দু জায়গাতেই x আছে। তারপর যেটা আনকমন সেটা লিখতে হয়, আনকমন কত 3:4। এই লসাগু আমরা যেটা বার করলাম এটাই অঙ্কে বলেছে 60। তার মানে এখানে 3 আর 4 গুণ করলে 12 হবে, এটা 5 কাট করলে। তাহলে এক্স এর ভ্যালু কত হলো বলো, এক্স এর ভ্যালু 5। যদি এক্স এর ভ্যালু 5 হয়, তাহলে 3x মানে কত, 3 × 5, 3 × 5 মানে কত বলো 15। এক্স এর ভ্যালু যদি 5 হয়, তাহলে আর একটা নাম্বার 4x, 4 × 5 মানে কত 20। এখন তুমি এই দুটো নাম্বারকে যদি যোগ করে দাও, তাহলে কত হবে, 20 + 15 ইজ ইকুয়ালস টু কত হলো 35। আর এভাবে সমাধান করে আমরা 35 বার করলাম। আবার এদিকে আমরা 7-এর মাল্টিপল বা গুণিতক চেক করেও আমরা 35 বার করেছি। চলো সেকেন্ড কোশ্চেন। বলেছে ইফ দ্য লেন্থ অফ এ সার্টেন রেক্টাঙ্গেল ইজ ডিক্রিজ বাই 4 সেন্টিমিটার। বলছে কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ কত 3 সেন্টিমিটার বাড়ানো হয়, দা উইথ ইজ ইনক্রিজ বাই 3 সেন্টিমিটার। তবে একটা বর্গক্ষেত্র পাওয়া যায়। আচ্ছা বর্গক্ষেত্র পাওয়া যায় মানে, এখানে বর্গক্ষেত্র পাওয়া যায় কথার মধ্যে একটা সেন্স লুকিয়ে আছে, সেটা কি না, তখন আমার কিন্তু লেন্থ আর ব্রেথ ইকুয়াল হবে। অর্থাৎ বলেছি আর কি, এ স্কোয়ার উইথ দ্য সেম এরিয়া অ্যাজ দ্য অরিজিনাল রেক্টাঙ্গুলার উড বি রেজাল্ট। অর্থাৎ বর্গক্ষেত্র যেটা পাবো যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রফলের সমান, তাহলে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা কত, আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 × লেন্থ প্লাস ব্রেথ জানতে চেয়েছে। তাহলে এখন 2 × লেন্থ প্লাস ব্রেথ আমাকে যদি বার করতে হয়, তাহলে যেভাবে হোক আমাকে লেন্থটা বার করতে হবে আর আমাকে ব্রেথ বার করতে হবে। তাহলে বলেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা তো জানি যে লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলো, লেন্থ ইন্টু ব্রেথ। কিন্তু বলছি এটাই বর্গক্ষেত্র হবে কখন, যখন লেন্থটাকে 4 সেন্টিমিটার কমানো হবে এবং ব্রেথটাকে বলেছে 3 সেন্টিমিটার বাড়ানো হবে।
এইটা যে এরিয়া হবে এটা কিন্তু আয়তক্ষেত্রের এরিয়ার সঙ্গে সমান। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এল ইন্টু বি লেন্থ ইন্টু ব্রেথ, আর এখানে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এল ইন্টু ব্রেথ, অর্থাৎ এল বি কেটে গেল। তাহলে আমার লেফট সাইডে শুধুমাত্র ওয়ান থাকলো, তাহলে এখানে এল বি কেটে গেল, তার মানে থ্রি ইন্টু এল, আর এটাকে যদি কাট করি তাহলে ফোর ইন্টু বি, আর ফোর দিয়ে কাট করলে ফোর ইন্টু থ্রি মাইনাস টুয়েলভ। তাহলে এটাকে সিম্পলিফাই করে যদি আমি লিখি তাহলে থ্রি এল মাইনাস ফোর বি ইজ ইকুয়ালস টু কত বলো, টুয়েলভ। আর বলেছে যে এখন এই যেটা আয়তক্ষেত্র আগে ছিল সেটা এখন বর্গক্ষেত্র। এটা যদি বর্গক্ষেত্র বা স্কোয়ার হয় তাহলে আমরা বলতে পারি এই দুটো সমান। কারণ বর্গক্ষেত্রে যদি লেন্থ আর ব্রেথ থাকে কিন্তু আয়তক্ষেত্রে লেন্থ আর ব্রেথ থাকে কিন্তু বর্গক্ষেত্রে দুটোই লেন্থ বলা যায় বা বাহু আর কিছু সমান। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি যে লেন্থ মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু ব্রেথ প্লাস থ্রি, তাহলে লেন্থ মাইনাস ব্রেথ ইজ ইকুয়ালস টু আমরা করতে পারি এখান থেকে কত, ওয়ান। তাহলে আমাকে এখানে যেহেতু থ্রি লেন্থ, তাহলে এখানে ওয়ান নয়, এটা সেভেন। তাহলে যেহেতু আমাকে লেন্থটাকে তিন গুণ করতে হবে, তাহলেই আমি এখান থেকে সমাধানে ব্রেথটা বার করতে পারবো। তাহলে লেন্থের জায়গায় আমি তিন দিয়ে গুণ করলে থ্রি লেন্থ মাইনাস থ্রি ইন্টু ব্রেথ ইজ ইকুয়ালস টু 21। এই ইকুয়েশনটা আমি এখানে নিয়ে যাব। তাহলে থ্রি এল মাইনাস থ্রি বি ইজ ইকুয়ালস টু কত বলো, 21। এটাকে যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে থ্রি লেন্থ কেটে যাবে, তাহলে এটা মাইনাস ব্রেথ ইজ ইকুয়ালস টু কত হবে, মাইনাস নাইন। তাহলে আমি কি পেলাম, ব্রেথ ইজ ইকুয়ালস টু নাইন। ব্রেথ যদি নাইন হয় তাহলে আমি এখানে ব্রেথের জায়গায় নাইন বসালে তাহলে লেন্থ মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু নয় আর তিনে যোগ করলে 12, আর লেন্থটা বাঁ দিকে ছিল, ডান দিকে গেলে 4। তাহলে 12 আর 4 কত, 16। তাহলে লেন্থ পেলাম 16 আর ব্রেথ পেলাম 9। তাহলে আমাদের আনসার জানতে চেয়েছে লেন্থ প্লাস ব্রেথ ইন্টু টু, অর্থাৎ পরিসীমা। টু ইন্টু এটা 9 আর এটা 16, 9 আর 16 যোগ করলে কত হবে, 25। তাহলে টু ইন্টু 25 ইজ ইকালস টু কত হবে বলো, 50। তাহলে এই অঙ্কের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, 50। চলো পরবর্তী কোশ্চেন। ইফ টু এক্স বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স ইজ ইকালস টু ওয়ান, দেন এক্স এর ভ্যালু কত? তাহলে দেখো, প্রথমত এখানে সব থেকে যেটা ভালো উপায় সেটা হলো অপশন টেস্ট করা। তাহলে অপশন টেস্ট যদি আমি প্রথমে অপশন এ তে 2 দেখবো, তাহলে যদি এক্স এর ভ্যালু 2 আমি হবে ধরেই নিই, তাহলে এই যে লেফট সাইডে যে ভগ্নাংশটা আছে তার যে লব আর হর, অর্থাৎ নিউমারেটর আর ডিনোমিনেটর যদি ইকুয়াল হয় তবেই ইজিক্যালস টু ওয়ান হবে। যদি কোনো ভগ্নাংশের যাহা নিউমারেটর তাহাই ডিনোমিনেটর হয় তখনই তার ভ্যালুটা কত হবে বলো, ওয়ান হবে। তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটর যদি সেম হয় তার মানে এখানে টু ইন্টু এক্স করলে কত হবে, ফোর হবে। তাহলে এই যে নিচে আমরা যে ডিজিটটা পাচ্ছি সেটা যেন ফোর হয়, দেখা যাক। এখানে যদি দুই বসানো হয় তাহলে ওয়ান প্লাস টু মানে থ্রি, টু বাই থ্রি। এখানে ওয়ান যদি যোগ করা যায় তাহলে কত হবে, ফাইভ বাই থ্রি। এটাকে উল্টে দিলে যদি কত হবে, থ্রি বাই ফাইভ। থ্রি বাই ফাইভ কে কত হবে, এইট বাই ফাইভ ইন্টু কত, ফোর। তার মানে এটা দুটো ইকুয়াল নয়, অপশন এটা উত্তর হতে পারে না। দুই বাই তিন যদি বসায় তাহলে দুই বাই তিন বসালে আমার যেটা লব হবে, টু ইন্টু টু বাই থ্রি। টু ইন্টু টু বাই থ্রি মানে কত বলো, ফোর বাই থ্রি। এবার আমি ডিনোমিনেটরটা চেক করব। ডিনোমিনেটর যদি এখানে আমি টু বাই থ্রি বসাই তাহলে ওয়ান প্লাস টু বাই থ্রি মানে ফাইভ বাই থ্রি, আর ওপরে কত, টু বাই থ্রি। তার মানে এখানে থ্রি থ্রি কেটে গেলে টু বাই ফাইভ। ওয়ান প্লাস টু বাই ফাইভ মানে সেভেন বাই ফাইভ। এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে সেভেন বাই ফাইভ, তাহলে এটা টুয়েলভ বাই ফাইভ, আর ওপরে হচ্ছে ফোর বাই থ্রি। তাহলে এটা উত্তর হবে না। তাহলে অপশন সি এটাও উত্তর হবে না। তিনটে দিয়ে যদি চেক করলেও দেখলাম যে হলো না, তাহলে অপশন ডিটাই অবশ্যই আনসার হবে।
চলো নেক্সট কোশ্চেন। Question number 4. Two numbers A and B are such that the sum of 5% of A and 4% of B. বলছে কি না, A এর 5% এবং B এর 4% যোগফল A এর 6% আর B এর 8% যোগফলের 2/3 তাহলে তুমি বলো A আর B এর অনুপাতটি কত? তাহলে আমরা কি করব, 5% অফ A, যেমন যেমন বলেছে তেমন তেমন আমি সাজাবো। 5% অফ A প্লাস 4% অফ B, 5% অফ A সমান 4% অফ B ইজ ইকুয়ালস টু 2/3, 2/3 সমান 6% অফ A প্লাস 8% অফ B, 8% অফ B। আচ্ছা, আমি সব জায়গা থেকে পার্সেন্টেজ গুলো উঠিয়ে দিতে পারি, কারণ পার্সেন্টেজ মধ্যে সবার ক্ষেত্রে নিচে একটা করে 100 আসবে। তাহলে এটা কি 5A প্লাস 4B ইজ ইকুয়ালস টু এখানে 2/3, 6A প্লাস 8B। এই 3 দিয়ে যদি এটাকে লেফট সাইডে কাট করা হয় তাহলে 15A প্লাস 12B ইজ ইকুয়ালস টু 12A 16B। 12A থেকে যদি এখানে সাবট্রাক্ট করা হয় তাহলে 3A ইজ ইকুয়ালস টু 4B। তাহলে এখান থেকে আমরা A বাই B বার করতে পারবো 4/3, মানে আনসার হবে 4:3। খুব সতর্ক থাকবে, এখানে দেখো অপশন সিটাও আছে 3:4 আর এটাও 4:3। এখানে বলেছে A আর B এর অনুপাত, তাহলে A এর ভ্যালু কিন্তু 4 এর রেসপেক্টে আনসার হবে। কোশ্চেন নাম্বার 5. The population of a town increased by 5% annually. কোনো একটা শহরের পপুলেশন 5% করে বাড়বে। If its population in 2001 was 110,250, then what was it in 1999? অর্থাৎ 1999 সালে কোন একটা শহরের জনসংখ্যা কত ছিল বলো। যদি প্রত্যেক বছর 5% করে বেড়ে 2001 সালে গিয়ে সেটা কত হয়েছে না 110,250, অর্থাৎ 1,10,250। 1,10,250 হয়েছে, তাহলে আগে কত ছিল? মনে করি 1999 সালে জনসংখ্যা ছিল 100, তাহলে 100 রেসপেক্টে 2000 সালে কত হলো 105, আর এই 105-এর রেসপেক্টে আবার 5% বেড়ে গেছে। এই 105-এর রেসপেক্টে 5% বাড়া মানে কিন্তু 5 নয়, 105.25, 110.25 বেড়ে কত হয়েছে 110.25। আবার অনেক সময় তোমরা এটাকে সাকসেসিভ করতে পারো। তোমরা জানো যে সাকসেসিভের ফর্মুলা x প্লাস ওয়াই, xy বাই 100, x প্লাস ওয়াই xy বাই 100। তাহলে x এর ভ্যালু 5, y এর ভ্যালু 5, 5 প্লাস 5 আর ওপরে 5 ইন্টু 5/100, 5 ইন্টু 5/100, তাহলে এটা 25/100, মানে 10.25%। তাহলে 10.25% মানে 100 থেকে বেড়ে একবারে 110.25। এই যে এখন বর্তমানে জনসংখ্যা 110.25%, এটাই অঙ্কে বলেছে কত 110,250। তাহলে এখানে যদি
পয়েন্ট উঠিয়ে দিই তাহলে এখানে মানে কত দিয়ে গুণ করতে হচ্ছে বলো? 100, এখানে একটা জিরো আছে মানে 000। আমরা ধরেছিলাম কত জনসংখ্যা? 100%। তাহলে 100% কেও যদি আমি 1,000,000 দিয়ে মাল্টিপল করি তাহলে কত হবে বলো? 1,00,000 জনসংখ্যা। অর্থাৎ এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কত বলো? অপশন এ, 1,00,000। Question number 6. A library has an average of 510 visitor on Sunday. অর্থাৎ একটা লাইব্রেরিতে প্রতিদিন মানে প্রত্যেক রবিবার গড়ে 510 জন আসে মানে আগমন হয়। সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জনের আগমন হয়। রবিবার দিয়ে যদি কোনো একটা মাস শুরু হয়, এমন একটি মাসে লাইব্রেরিতে যত জনের আগমন হয় তার গড় কত? যদি সেই মাসটা কত দিনে এটা না বলা থাকে তাহলে আমরা বাই ডিফল্ট ধরেই নেব যে মাসটা হচ্ছে 30 দিনে। তাহলে সেই মাসটা যদি 30 দিনে হয় তাহলে রবিবার দিয়ে প্রথম শুরু। 1 তারিখ যদি রবিবার হয় তাহলে 8 তারিখ রবিবার। 8 তারিখ রবিবার হলে 15 তারিখ রবিবার। 15 তারিখ রবিবার হলে 22 তারিখও রবিবার। 22 তারিখ হলে 29 তারিখ রবিবার। তাহলে কটা সানডে পেলাম বলো? 5টা। তাহলে 5টা রবিবার, একটা রবিবারে 510 জন করে আসবে। 5টা রবিবারে 5 ইন্টু 110 প্লাস রবিবার বাদ দিয়ে আর কদিন থাকে? 30 দিনে মাস হলে 5 দিন যদি বাদ দেওয়া হয় তাহলে আর 25 দিন। কতজন করে ভিজিট করেছে বলো? 240 জন। 240। এটাই এখন টোটাল। এটাকে অ্যাভারেজ করতে গেলে আমাকে কি করতে হবে? 30 দিয়ে ডিভাইড করতে হবে। যদি 30 দিয়ে ডিভাইড করি, এখান থেকে একটা জিরো, এখান থেকে একটা জিরো, এখান থেকে একটা জিরো কাট করলাম। 3 দিয়ে কাট করলে এটা হবে 17। যদি একটাকে 3 দিয়ে কাট করা হয় তাহলে এটাকেও 3 দিয়ে কাট করতে হবে, কারণ এই যে ডিভাইডটা ছিল এটা পুরো দুটো নম্বরের যোগফলের ডিভাইড। দুটো নাম্বার যোগ করে যা হবে তাকে 3 দিয়ে ডিভাইড। সেই কারণে যদি আমি এটাকে 3 দিয়ে কাট করি তাহলে এটাকেও 3 দিয়ে কাট করতে হবে। 3 দিয়ে কাট করলে কত হবে? তাহলে 5 ইন্টু 17 হবে 85, আর 25 ইন্টু 8 করলে হবে 200। তাহলে 200 প্লাস 85, 285। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে? 285, অপশন ডি। Question number 7. In an examination, a student was asked to find 5/16 of a number. কোনো একটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে একটা ছাত্রকে যে তুমি যে কোনো একটা নাম্বারের 5/16 কত হবে বার করো। হি মিস্টেক, সে ভুল করেছে। ভুলবশত হি ফাউন্ড 5/6 অফ দ্যাট নাম্বার। ছাত্রটি ওই সংখ্যার 5/6 নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয় তবে ওই সংখ্যাটি কত? দেখো, আমরা এখন ধরতেই পারি যে ওই সংখ্যাটি এক্স। আমরা এটাও ধরতে পারি যে ওই সংখ্যাটি 100। কিন্তু আমরা ওই সংখ্যাটি সেভাবেই ধরবো যাতে করে এই 5/16 আর 5/6 এই দুটোকে ক্যালকুলেশন বা কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে স্যার এটা কি করে হবে? এই 16 আর 6 এর যেটা এলসিএম সেটাকেই আমরা ধরবো যে মনে করি নাম্বারটি হলো দ্যাট নাম্বার। তাহলে 16 আর 6 এর এলসিএম আমরা খুব সহজেই বলতে পারবো 6 আর 16 লসাগু কত হবে। প্রথমে যে কোনো দুটো নাম্বারের লসাগু বার করার জন্য আমি বড় নম্বরটা ধরলাম যে 16 হবে। এবার আমি 6 দিয়ে চেক করব। 6 এর মধ্যে একটা ফ্যাক্টর 2, একটা ফ্যাক্টর 3। আচ্ছা, 2 ফ্যাক্টরটা তো 16তে আছে, কিন্তু 16 তো 3 বলে কোনো ফ্যাক্টর নেই, তাহলে 3 দিয়ে আরেকবার মাল্টিপল। তাহলে কত হলো বলো? লসাগু হলো 48। তাহলে লসাগু যদি 48 হয় তাহলে মনে করি নাম্বারটা 48। আমি মনে করলাম তাহলে নাম্বারটা 48। এখন ওই ছাত্রটাকে যেটাকে করতে দেওয়া হয়েছিল, যেটাকে ও মোটামুটি যদি করতে পারতো তাহলে কারেক্ট হতো, সেটা আর কিছু নয়, কত বলো? 48 ইন্টু 5/16।
তাহলে 48 × 5/16 যদি করা হয় তাহলে কত হবে 15। এটা যদি ওই স্টুডেন্টটা করতো তাহলে অবশ্যই কারেক্ট হতো। রং হয়েছে, রং হয়ে কত হয়েছে, রং হয়ে যেটা হয়েছে 48 × 5/6। 48 × 5/6 করলে এটা কত হবে বলো? 6 × 8 করলে 40। 6 × 8 করলে 48, 5 হচ্ছে 40। তাহলে আমার যে নাম্বারটা 15 হলে কারেক্ট হতো, কিন্তু ইনকারেক্ট হয়েছে কত হয়ে 40। তাহলে 15 থেকে কত বেড়ে 40 হয়েছে? 25। তাহলে 25 বেড়েছে। আমরা যাকে বলছি যে 25 বেশি, অঙ্ক তাকে বলছে কত বলো? 150। তা আমরা যাকে 25 বলছি, অঙ্ক থেকে 150, তার 6 গুণ। আমরা ধরেছিলাম কত? 48। তাহলে আমরা যাকে 48 ইউনিট বলছি, সেটাও হবে তার 6 গুণ। 48 কে 6 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা 288। অর্থাৎ কোশ্চেন নাম্বার 7 এর উত্তর কত হবে? অপশন এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে, ইন দ্য নিউ বাজেট দ্য প্রাইস অফ কেরোসিন অয়েল রোজ বাই 25%। অর্থাৎ কেরোসিনের যে মূল্য সেটা 25% বৃদ্ধি পেয়েছে। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না? তাহলে এটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা। ইউনিভার্সাল বলতে সব জায়গায় এটা প্রযোজ্য। আমরা জানি যে এক্সপেন্ডিচার ইজ ইকালস টু প্রাইস ইন্টু কনজাম্পশন। এক্সপেন্ডিচার ইজ ইকালস টু কি বলো? প্রাইস ইন্টু কনজাম্পশন। তাহলে এক্সপেন্ডিচার ইজ ইকালস টু প্রাইস ইন্টু কনজাম্পশন যদি হয়, এক্সপেন্ডিচার এখানে বলেছে কি না, ইজ এক্সপেন্ডিচার অন দ্যাট ইট ডাজ নট ইনক্রিজ। তার মানে এক্সপেন্ডিচার বাড়ানো হবে না। এক্সপেন্ডিচার যদি না বাড়ানো হয়, রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে প্রাইস আর কনজাম্পশনের মধ্যে রিলেশনটা হয় উল্টো। অর্থাৎ প্রাইস যদি বাড়ে তাহলে অবশ্যই করে কনজাম্পশন কিন্তু কমবে। তাহলে প্রাইস কত বাড়বে? 25% বাড়বে। 25%কে ফ্র্যাকশন ভ্যালু আমরা কনভার্ট করে নিতে পারবো। 25% এর ফ্র্যাকশন ভ্যালু হবে কত বলো? 1/4। তার মানে প্রাইস যদি আগে 4 ছিল, তাহলে এখন প্রাইস কত হয়েছে? 5। তাহলে কনজাম্পশনটা ঠিক তার উল্টো হবে। আগে যদি কনজাম্পশন 5 থাকে, তাহলে এখন কনজাম্পশন হয়েছে 4। 5 এর রেসপেক্টে 4 কত কমেছে? 1। তাহলে 1 কমেছে বলে 1 উপরে লিখবো, যার থেকে কমেছে সেটা নিচে লিখবো, আর পার্সেন্টেজের জন্য কি লিখবো বলো? 100। তাহলে আনসার কত হবে কাট করলে? 20%। আনসার হবে 20%। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর হবে 9। তারপর, এ ব্যাটসম্যান স্কোর 98 runs which included 4 boundaries and 6 sixes. What percentage of his total score did he make by running between the wicket? একজন ব্যাটসম্যান, সে কি করেছে? 98 রান করেছে, যার মধ্যে 4টে বাউন্ডারি। তোমরা জানো যে বাউন্ডারি মানে 4 রান করে যেটা, অর্থাৎ 4টে বাউন্ডারি মানে 4, যেটা 4 × 4 মানে 16 রান। আর 6টা কি করেছে? ছক্কা। 6 × 6 মানে 36 রান। তাহলে 36 আর 16, 52 রান সে কি করেছে? 52 রান সে কিন্তু বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে করেছে। ওই ব্যাটসম্যান উইকেটের মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে? টোটাল সে 98 রান করেছে, তার মধ্যে 52 রান সে কি করেছে? 4-6 মেরেছে। 98 রানের মধ্যে যদি 52 রান 4-6 মেরে করে, তাহলে আর কত? 46 রান সে কিন্তু উইকেটের মধ্যে দৌড়ে করেছে। 46। এখন আমাকে জিজ্ঞেস করেছে 46 রান হচ্ছে 98 রানের কত পার্সেন্ট? তাহলে নিশ্চয় ওটা 46% হবে না। 46 রান
একশোর কত পার্সেন্ট, তখন হতো 46%, কিন্তু আমাকে তো বলেছে 98 এর কত পার্সেন্ট। আমরা কি করব, 46 রান কত পার্সেন্ট, তাহলে 46 উপরে, 98 এর কত পার্সেন্ট, 98 নিচে, পার্সেন্টেজের জন্য আমরা একটা 100 লিখব। এবার আমরা কি করব, এবার যেটা করব, এটাকে যদি আমরা 2 দিয়ে কাট করি, তাহলে এটা হবে 50, আর এটা হবে কত বলো, 49। আমি 46টাকে বাইরে বার করে রাখবো। এই 49/49 কে আমরা লিখতে পারি 1/1/49। 1/1/49। বলবে হ্যাঁ স্যার। এইবার আমি 46 দিয়ে গুণ করে এটা লিখবো, 46 ইন্টু 1 46 প্লাস 46/49। এবার আমি এই দুটোকে এখানে যোগ থাকা আর না থাকা বোথ আর ইকুয়াল, কারণ যোগ করার ফলে যে ক্যালকুলেশন করলে যা হয়, এটা যোগ না থাকলে যে মিশ্র ভগ্নাংশের ক্যালকুলেট করলেও তাই হয়। তাহলে আমি এটাকে হামেশাই বলতে পারবো 46/49%। 46/49%, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10। A train 100 meter long takes 6 seconds to cross a man walking at 5 km/h in a direction opposite to that of the train. The speed of the train is 100 মিটার দীর্ঘ একটা ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার/আওয়ার বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে তার 6 সেকেন্ড সময় লাগে। তাহলে বলো যে ট্রেনটার গতিবেগ কত। এখানে দেখো একটা কি ওয়ার্ড আছে, অতিক্রম করা। অতিক্রম করা মানে ক্রসিং টাইম যদি আমরা দেখি, আমরা শিখেছি ক্রসিং টাইম ইজিক্যালস টু কত হয় জানো? ক্রসিং টাইম ইজিক্যালস টু আমরা বলতে পারি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। এখন ডিস্টেন্স বলতে ওই যে দুটো ট্রেনের কথা বা বস্তুর কথা বা যার কথা বলা হবে তার মধ্যে যে ডিস্টেন্স, আর রিলেটিভ স্পিড কত, যদি দুটো গাড়ি একই ডিরেকশনে যায় তাহলে তাদের স্পিডের বিয়োগফলটা রিলেটিভ স্পিড। যদি দুটো ট্রেন একে অপরের বিপরীত ডিরেকশনে যায় তাহলে ওদের স্পিডের যোগফলটা হবে রিলেটিভ স্পিড। এটা কি বলেছে, অপোজিট ডিরেকশন। তাহলে রিলেটিভ স্পিড বলতে ওই ব্যক্তির গতিবেগ যোগ ট্রেনের গতিবেগ। এখন ট্রেনের গতিবেগ তো আমি জানি না, তাহলে ট্রেনের গতিবেগটা আমি ধরে নেবো কত বলো, সাপোজ মনে করলাম এস। ওকে, এবার দেখো এখানে 100 মিটার আছে, আমার অপশন জানতে চেয়েছে কিলোমিটার/আওয়ার। তাহলে 100 মিটার মানে আমি বলতেই পারি 0.1 কিলোমিটার। বলবে হ্যাঁ স্যার, 1000 দিয়ে ভাগ করলে তাই হয়। 6 সেকেন্ড মানে আমি বলতে পারি 1/600 আওয়ার। কি করে পেলাম, 3600 দিয়ে ভাগ করে 1/600 আওয়ার। তাহলে ক্রসিং টাইম কত, 1/600 আওয়ার। এটা অ্যাকচুয়ালি 6 সেকেন্ড, 6 সেকেন্ডকে এখানে আওয়ারে কনভার্ট করেছি। আচ্ছা, এখানে ডিস্টেন্স কত, 0.1 কিলোমিটার ডিভাইডেড বাই এটা 5 প্লাস এস, তাহলে কত হবে বলো, 5 প্লাস এস। এবার এই দুটোকে যদি আমি কোনাগুনি গুণ করি তাহলে 5 প্লাস এস, আর এটাকে কাট করলে এটা পয়েন্ট উঠে যাবে বলে একটা 0 উঠে যাবে, তাহলে 60। তাহলে এস ইজিক্যালস টু কত হবে, 60 ডিভাইডেড বাই 60, ডান দিকে গেলে 5 মাইনাস হলে কত, 55। অর্থাৎ এস ইজিক্যালস টু হবে 55 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 11। The ratio of the annual income of A and B is 5:4, and the ratio of their annual expenditure is 3:2.
if at the end of the year each save rupees 1600, then the annual income of A. তাহলে কি কি বলেছে এখানে? দুটো রেশিও বলেছে। প্রথমে আই আর ইনকাম রেশিও, এ আর বি এর ইনকাম রেশিও কত বলেছে? 5:4। এ আর বি এর ইনকাম রেশিও 5:4 বলেছে। এবার বলেছে এক্সপেন্ডিচার রেশিও, ই আর, এ আর বি এর এক্সপেন্ডিচার রেশিও কত বলেছে? 3:2। তাহলে 5 টাকা ইনকাম করলে 3 টাকা খরচ করে, তাহলে সেভিংস কত টাকা বলো? 2 টাকা। বি 4 টাকা ইনকাম করে 2 টাকা খরচ করে, সেভিংস কত? 2 টাকা। তাহলে আমরা বলছি তার সেভিংস করে 2 ইউনিট, আর অঙ্কে সেই 2 ইউনিটের কথা বলেছে কত বলো? 1600। তাহলে যাকে আমরা 2 ইউনিট বলছি আসলে সেটা 1600। তাহলে তার 800 মাল্টিপ্লাই। তাহলে জিজ্ঞেস করেছে ইনকাম অফ এ, তাহলে এ এর ইনকাম 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইউনিটের ভ্যালু হবে ইন্টু 800। 5 ইন্টু 800 করলে কত হবে বলো? 4000। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হবে 4000, অর্থাৎ অপশন সি। পরের কোশ্চেন, the cost price of an article is 64% of the market price। তার মানে এখানে বাজার মূল্য বা ধার্য মূল্য যা হবে তার 64% হচ্ছে সিপি, কস্ট প্রাইস। তাহলে আমি যদি মনে করি যে মার্কেট প্রাইস 100, তাহলে কস্ট প্রাইস তার 64% মানে 64 বলবে? হ্যাঁ। দ্য গেন পার্সেন্টেজ আফটার অ্যালোয়িং এ ডিসকাউন্ট অফ 12%, বলছে 12% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে। তাহলে 100 থেকে এখানে 12% মাইনাস করবো। 12% বিক্রি করেছে, 12% ছাড় দিয়েছে, মানে 12 টাকা ছাড় মানে 88 টাকা বলবে? হ্যাঁ। তাহলে সেলিং প্রাইস কত? 88। কস্ট প্রাইস কত? 64। যদি আমি এটাকে 4 দিয়ে 8 দিয়ে কাট করা যাবে, 8 দিয়ে কাট করলে 8 8 যে 64, 8 দিয়ে কাট করলে 11। তাহলে 8 থেকে 8 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস 11 টাকা। 8 থেকে 11 হয়েছে, তাহলে প্রফিট কত হয়েছে? 3 টাকা। কার রেসপেক্টে 3 টাকা? 8 এর রেসপেক্টে। তাহলে পার্সেন্টেজের জন্য কত হবে বলো? 100 হবে। তাহলে 3/8 ইন্টু 100। আমি যদি এটাকে 8 দিয়ে কাট করি তাহলে 12.5 বা 12.5। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হবে? 37.5%। এটাকে ক্যালকুলেট করলে যেটা হবে 37.5%। নেক্সট কোশ্চেন, দেখো একটা নাম্বার দেওয়া আছে 0.362 এর কিউব মাইনাস 0.1 এর কিউব, আর এখানে দেখো সেম নাম্বারের একবার স্কোয়ার, এই দুটো নাম্বারের একবার গুণফল, একবার এই নাম্বারটার স্কোয়ার। আমরা দেখেই অ্যাকচুয়ালি মনে করছি এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি অ্যালজেব্রা বা বীজগণিতের অঙ্ক। কেন? বীজগণিত বা অ্যালজেব্রাতে তুমি শিখেছো এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। তাহলে এখানে দেখো অনেকটা এর মতো সিমিলার আছে। এটাকে যদি 0.362 কে যদি এ ধরি, 0.1 টাকে যদি বি ধরি, তাহলে এ কিউ মাইনাস বি কিউ ডিভাইডেড। সেম যদি আমি সাজাতে পারি তাহলে এটা কি হবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাটা ভাঙি, তাহলে হবে এ মাইনাস বি, আর একবার হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাও কত হবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ওপর নিচে যদি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটাকে কাট করি, তাহলে এ মাইনাস বি হবে অ্যাকচুয়াল উত্তর। কিন্তু আমি এ আর বি বলতে কাকে ডিনোট করেছি? এ বলতে আমি বলেছি 0.362,
তাহলে এ বলতে আমি বুঝিয়েছি কাকে, 0.362 মাইনাস। বি বলতে কাকে বলছি, 0.1। 1 পর দুটো জিরো নেওয়া যাবে, তাহলে এটার আনসার হবে 0.3 - 2 করলে 262। অর্থাৎ কোশ্চেন নাম্বার কত এটা, 13 এর আনসার হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 40, A and B together can do a piece of work in 30 days. A আর বি মিলে একটা কাজ 30 দিনে করতে পারে। A having work for 16 days, এ যদি 16 দিন কাজটা করার পর বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালোন 44 days, বাকি কাজটা বি এর করতে যদি 44 দিন লাগে, ইন হাউ মেনি ডেজ ক্যান বি অ্যালোন ফিনিশ দ্য হোল ওয়ার্ক? তাহলে বি যদি কাজটা একা করতো তাহলে তার কতদিন সময় লাগতো তুমি বলো। তাহলে আমরা মনে করছি কি না, 30 দিন এ প্লাস বি যে কাজটা 30 দিনে করে, এ প্লাস বি যে কাজটা 30 দিনে করে, 30 ইন্টু এ প্লাস বি, সেই কাজটাই বলছে এ যদি 16 দিন করে আর বি যদি 44 দিন করে, তাহলে নাকি কাজটা কমপ্লিট হয়। তাহলে এটাও যতটা কাজ হয় এটাও ততটা কাজ হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি 30 ইন্টু এ মাইনাস 16 এ, আর ডান দিকে বলতে পারি 44 ইন্টু বি মাইনাস 30 বি। তাহলে এটাকে আমরা বলতে পারি 14 এ সমান সমান 14 বি। 14 এ আর 14 বি কাট করলে এ ইজ ইকালস টু বি। অর্থাৎ এর আর বি এর এফিসিয়েন্সি যদি সমান হয়, তাহলে এখানে একটা মজার ব্যাপার আছে। আমি যদি মনে করি যে এ এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি মিলে এক, ধরো আমি এটাও বলতে পারি, অ্যাকচুয়ালি এটা কমন সেন্স কাজে লাগলে এভাবে বলাই যায়, এ বি মিলে 30 দিন কাজ করে তবে কাজটা কমপ্লিট হয়। এখন এর যা এফিসিয়েন্সি বি এর যা এফিসিয়েন্সি, তাদের মধ্যে একজন যদি না থাকে তাহলে তার সময় ডবল লাগবে, অর্থাৎ বি এর কাজটা করতে তার ডবল 60 দিন লাগবে। অথবা আমরা এরকম করতে পারি, এ আর বি মিলে কাজটা কত দিনে করে বলো, 30 দিনে করে। আমি মনে করলাম এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি মিলে এক, তাহলে এর আর বি এর এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি মিলে যদি এক হয় তাহলে এ আর বি এর হাফ হাফ, তাহলে বি এর এফিসিয়েন্সি হাফ, টোটাল কাজ 30 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ করতে হবে, 30 ডিভাইডেড বাই হাফ তার এফিসিয়েন্সি, তাহলে বাই হাফ, অর্থাৎ 30 ইন্টু 2/1। 2/1 করলে যেটা হয় কত বলো, 60। নেক্সট কোশ্চেন নাম্বার 15, a sum of money placed at compound interest double itself in 5 years। বলছে কোনো একটা টাকা ডবল হয়, ডবল বলতে দুগুণ, দুগুণ হতে কত সময় লাগে বলো। কোনো একটা টাকা দুগুণ হতে তার সময় লেগেছে 5 ইয়ার্স। কোনো একটা টাকা দুগুণ হতে তার সময় লেগেছে 5 ইয়ার্স। বলেছি ইট উইল অ্যামাউন্ট টু 8 টাইমস, অর্থাৎ 8 গুণ হতে কত সময় লাগবে। আচ্ছা 8 গুণ হতে বলতে এই 8টাকে আমরা কি লিখতে পারি বলো, 2 কিউ, অর্থাৎ 2 এর পাওয়ার 3 গুণ হতে কত সময় লাগবে। এখানে যেটা বেস অঙ্কের পাওয়ার হয় এটাই মাল্টিপল হয়ে যায়, তাহলে 5 ইন্টু 3 অর্থাৎ 15 বছর। 15 ইয়ার্স হবে রাইট আনসার, অপশন সি। কোশ্চেন নাম্বার 16, বলেছে the speed of boat in still water is 10 km/h. It can travel 16 km downstream and 14 km upstream in the same time. তাহলে কি বলেছে,
এক স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি। একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায়, স্রোতের বিপরীতে 14 কিমি যায়, তবে তুমি বলো স্রোতের বেগ কত হবে। তাহলে আমরা স্রোতের বেগ জানি না, তাহলে মনে করলাম যে স্রোতের বেগ এক্স হবে। তাহলে বলেছে 26 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায়, তাহলে ডিস্টেন্স বাই 10 কিলোমিটার যদি তার কিসের না বোটের স্পিড 10 প্লাস এখানে এক্স হবে, কারণ ডাউন স্ট্রিমে যতটা ডিস্টেন্স যায়, ডিস্টেন্স বাই স্পিড, ডাউন স্ট্রিমে স্পিড হচ্ছে কি বলো, নৌকার গতিবেগ প্লাস জলের গতিবেগ সমান। আপ স্ট্রিমের স্পিড কত, 14 কিলোমিটার, ডিভাইডেড বাই কত হবে বলো, 10 - এক্স। তাহলে আমরা এখান থেকে কাটাকুটি করে আনসার করতে পারবো, অপশন টেস্ট করলেও পাবো। কিভাবে অপশন টেস্ট করলে পাবো, চলো এটাকে 2 দিয়ে কাট করলে 13, এটাকে 2 দিয়ে কাট করলে 7। দেখো এখানে অপশন দেখে বুঝতে পারছি 3 যদি এখানে অপশন বসায় তাহলে এটা 13/13, আর এটা 7/7 হবে। এবার অপশন যদি এলিমিনেট না করতে চাও, তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হবে, 7 × 10 70 প্লাস 7 × এক্স, 13 × 10 কত, 130 মাইনাস 13x, 7x আর 13x এ যোগ করলে কত হবে, 20x, 20x সমান সমান কত বলো, 60। তাহলে 20 দিয়ে যদি 60 কে কাট করা হয় তাহলে কত হবে, 3। তাহলে 3 কিলোমিটার/আওয়ার। Question number 7. The speed of 3 cars are in the ratio 5:4:6. The ratio among the times taken by them to travel the same distance is. তাহলে এখানে বলা আছে কি বলো, স্পিড রেশিও, অর্থাৎ স্পিড রেশিও কত, এখানে বলা আছে স্পিড রেশিও। স্পিড রেশিও হলো A:B, তিনটে গাড়ির অনুপাত। মনে করলাম একটা গাড়ি এ, একটা গাড়ি বি, একটা গাড়ি সি, তাদের স্পিডের অনুপাত হচ্ছে 5:4:6। তাহলে তোমাকে বলেছে কি না, টাইম রেশিও, টাইম রেশিও তার উল্টো হবে, A:B:C এর টাইম রেশিও 1/5, 1/4:1/6। এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এই প্রথমটা লেখার জন্য এই দুটোকে গুণ করব, মানে প্রথম রেশিওটাকে আমি শ্যাডো রাখবো, পরের দুটোর ডিনোমিনেটরকে গুণ করবো, 4 আর 6 কত হবে, 24। মিডিলটা লেখার জন্য এটাকে শ্যাডো রাখবো, 5 আর 6 গুণ করলে 30। থার্ড পয়েন্টের লেখার জন্য এই দুটোকে শ্যাডো করবো, 20। এবার এটাকে কত দিয়ে কাট, 2 দিয়ে কাট করলে 12:15:10। তাহলে 12:10, 15:10 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন ডি। Question number 18. If the compound interest on a certain sum of money at 16 and 2/3% per annum for 3 years is rupees 1270, অর্থাৎ যদি বার্ষিক সুদ 16.2/3% হারে 3 বছরে কোনো টাকার চক্রবর্তী সুদ যদি 1270 টাকা হয়, তবে ওই একই সময়ে ওই একই হারে সরল সুদ কত হবে। তাহলে আমরা কি করতে পারি, 16.2/3%, এটাকে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি, 16.2/3% কে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করলে হবে 1/6। অর্থাৎ যদি 6 টাকা প্রিন্সিপাল হয় তাহলে অ্যামাউন্ট হবে কত বলো, 6 টাকা প্রিন্সিপাল হলে 1 টাকা বেড়ে অ্যামাউন্ট হবে 7 টাকা।
এটা যদি 1 বছরে হয় তাহলে এর পাওয়ার 1, এটা 2 বছরে হলে তার পাওয়ার 2, এখানে বলেছে এটা 3 বছর। তাহলে 3 বছরে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও হবে 7/6 হোল কিউব। তার মানে 343 হবে অ্যামাউন্ট, আর 216 হবে কি বলো, প্রিন্সিপাল। তাহলে 216 হচ্ছে প্রিন্সিপাল, 343 হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমি প্রিন্সিপাল জানি, অ্যামাউন্ট জানি, তার মানে এই দুটো ডিফারেন্স কত হবে? এই দুটো ডিফারেন্স হবে 127। এই 127 কি বলো? এই 127 হলো ইন্টারেস্ট। তার মানে আমরা যে রেশিও বার করছি সেখানে 127 টাকা ইন্টারেস্ট। তাহলে 127 যাকে আমরা বলছি ইন্টারেস্ট, সেটাই অঙ্কে বলেছে 1270। তাহলে 127 টাকা ইন্টারেস্টকে 1270 মানে 10 গুণ। তাহলে 216 টাকা যদি প্রিন্সিপাল বলি, তাহলে প্রিন্সিপাল হবে তার 10 গুণ। 10 গুণ হচ্ছে 216, 10 গুণ 2160। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে, বলেছে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকাল টু পি আর টি বাই 100, প্রিন্সিপাল ইন্টু রেট কত, 1/6, 3 বছরে, তাহলে 3। এটাকে কাট করলে কত হবে? এটাকে দিয়ে কাট করলে 2, এটা কাট করলে কত হবে, 1080। অর্থাৎ 1080 হবে এই অঙ্কের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বলেছে হাউ মাচ ডাজ কত 6/7/8 এক্সিড 6/7/8। তার মানে এই দুটো বিয়োগফলটা কত হবে তুমি বল। তার মানে এটার বিয়োগফল বলতে কি, 6 বলতে এখানে 6/1, আর 7/8কে আমরা উল্টে লিখলে 8/7। বলবে হ্যাঁ স্যার, তাহলে প্রথমটার সিম্পলিফাই হবে মাইনাস। এটা 6/7 বলতে 6/7, আর এটা যেটা 8/1 ছিল এটা হবে 1/8। এইটার বিয়োগফল সেটাই তোমাকে বার করতে হবে, এটা হবে 48/7। আর এটা ক্যালকুলেট করলে কত হবে, আমি এটা 48/7 করেছে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে কাট করলে 3 হবে, 2 দিয়ে কাট করলে এটা 4 হবে। তার মানে 3/28, 3/28। তাহলে এটাকে যদি আমার কাট করা হয়, আর তো কাটাকুটি যাবে না, তাহলে এবার বিয়োগ করলে আমি বলতে পারি যে এদের লসাগু হবে 28। 28 যদি হয় তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে 192 মাইনাস 3, তাহলে কত হবে, 189। এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে 6 দিয়ে যাবে, 6 28 168, 6 পূর্ণ 21/28। এখন এই 21/28কে 3 দিয়ে কাট করলে, এটাকে যদি 7 দিয়ে কাট করি 3 হবে, 7 দিয়ে কাট করলে 4 হবে। অর্থাৎ 6 পূর্ণ 3/4, 6 পূর্ণ 3/4। কারেক্ট আনসার অপশন বি। Question number 20. Two numbers are less than a third number by 40% and 55% respectively. How much percent is the second number less than the first number? তাহলে আমার এখানে 3টে সংখ্যা আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা থার্ড নাম্বারটাকে এখানে বেস ধরছি। তাহলে থার্ড নাম্বারটাকে বেস মানে থার্ড নাম্বারটা হচ্ছে 100, তার থেকে ফার্স্ট নাম্বারটা 40 কম। তাহলে 100 মাইনাস 40 করলে 60। সেকেন্ড নাম্বারটা 55 কম, 55 কম মানে 45। এখন তোমাকে জিজ্ঞেস করেছে যে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নম্বরের থেকে কত কম। তাহলে আমি এটাকে রেশিও নিতে পারি। রেশিও নিলে 15 দিয়ে কাটলে এটা 4 হবে, 15 দিয়ে কাটলে এটা 3 হবে। তাহলে 4-এর রেসপেক্টে 1 কম। তাহলে যদি 1 কম হয় আমি ওপরে 1 লিখবো, 4-এর রেসপেক্টে তাই নিচে 4 লিখবো। আর পার্সেন্টেজের জন্য কত বলো, 100 লিখবো। তাহলে 1/4 ইন্টু 100% ইজ ইকুয়ালস টু কত হবে বলো, 25%।
তাহলে এই কোশ্চেনের রাইট আনসার কত বলো? 25%। নেক্সট, এ ম্যান ইনভেস্টেড 1/3, 1/4 and remaining of his capital at the rate of 7%, 8% and 10% annual simple interest respectively. If his annual income is rupees 561, the capital invested is, তাহলে আমরা এখানে ক্যাপিটালটা মনে করি এক্স ধরতে পারি, আবার আমরা এখানে ক্যাপিটালটাকে এক্স ধরতে পারি, 100 ধরতে পারি। আমরা এখানে ক্যাপিটালটাকে অনেক কিছুই আমরা ধরে নিতে পারি, কিন্তু বুঝতে হবে ক্যাপিটালটা আমরা এখানে এমন একটা সংখ্যা ধরবো যাতে করে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। তা ক্যালকুলেশনে সুবিধার্থে এই যে ভগ্নাংশ যে 1/3 আর 1/4, এই দুটোর যেটা লসাগু হবে 12, এটা আমরা মনে করব ক্যাপিটাল। কিন্তু 12 যদি আমি ক্যাপিটাল ধরি তাহলে পার্সেন্টেজের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, কারণ পার্সেন্টেজ মানেই হচ্ছে ক্যালকুলেশন করতে গেলে নিচে একটা 100 আসে। তাহলে 100 কে আমি এখানে 00 বসিয়ে আমি মনে করি প্রিন্সিপাল 1200 ধরব। আমি মনে করি এক্স, মনে করি 1200, মনে করি 100, যা ইচ্ছা ধরতে পারি। অঙ্কের ক্যাপিটালটা আমি ওটা ধরার পর যেমন যেমন বলেছে তেমন ক্যালকুলেশন করলেই হবে। তাহলে প্রিন্সিপাল 1200। এবার বলেছে প্রথম পার্ট কত না 1/3, 1/3 মানে 400 টাকা। সেই 400 টাকা রেখেছে কত? 7% ইন্টারেস্টে। তাহলে 400 টাকার 7% কত হয়? ক্যালকুলেট করলে 28 হয়। সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট কত টাকা বলো? 1/4, 1/4 মানে কত? 300 টাকা। 300 টাকার 8% কত? 24 টাকা। বাকি টাকা বলতে 300 আর 400 বাদ দিলে, এই 1200 থেকে 300 আর 400 যদি বাদ দেওয়া যায় 700 বাদ, 700 বাদ দিলে থার্ড পাত কত বলো? 500 টাকা। তাহলে 500 টাকা ইন্টু 10%, 500 ইন্টু 10% কত হবে বলো? 50 টাকা। তাহলে এইভাবে যদি যোগ করি তাহলে টোটাল ইন্টারেস্ট কত হবে বলো? টোটাল ইন্টারেস্ট হবে 102 টাকা। তাহলে আমরা যাকে 102 ইউনিট বলছি, তাহলে আমরা যাকে 102 ইউনিট বলছি, অঙ্ক তাকে কত বলেছে বলো? 561। তাহলে আমরা যাকে 102 ইউনিট বলছি, অঙ্ক 561। আমরা তো অঙ্কে ধরেছিলাম প্রিন্সিপাল 1200। তাহলে প্রিন্সিপাল যদি 1200 হয় তাহলে তুমি বলো 1200 ইজিক্যালস টু কত? এটাকে যদি আমি 51 দিয়ে কাটি তাহলে এটা 2 হবে। 51 দিয়ে যদি এটাকে কাট করা হয় তাহলে 11 হবে। কিন্তু 2 কে কত দিয়ে গুণ করলে এখানে 1200 হয় বলো? 600। তাহলে নিশ্চয়ই আনসার পাওয়ার জন্য আমাকে কি করতে হবে না 11 কেও 600 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 কেও যদি 600 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 6600। অর্থাৎ অপশন সি হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। প্রফিট আর্ন বাই সেলিং an article for rupees 1060 is 20% more than the loss incurred by selling the article is rupees 950। বলেছে কোনো একটা দ্রব্য 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হবে, 1060 টাকায় বিক্রি করলে তার থেকে 20% বেশি লাভ হবে। মানে যতটা ক্ষতি হবে ততটা লাভ হবে তা নয়, লাভটা ক্ষতির থেকে আরো বেশি। কতটা বেশি হবে? 20% বেশি হবে। তাহলে 20%, 20% বেশি হবে, এটা আলাদা। 20% প্রফিটে সেল করলে তাকে কত টাকায় সেল করতে হবে সেটা বলেছে। তাহলে আমরা কি সেই মতো সাজাবো অঙ্ক? সিপি কত আমাদের জানা নেই। বলেছে 1060 টাকায় যদি আমরা বিক্রি করি, 1060 টাকায় যদি বিক্রি করি অবশ্যই আমাদের প্রফিট হবে। আর যদি 950 টাকায় বিক্রি করি তাহলে আমাদের কি হবে? লস হবে। এবার 50% বেশি প্রফিট হবে, সরি 20%। এই যে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5।
তার মানে যদি আমার 5 টাকা ক্ষতি হয়, তার থেকে 1 টাকা বেশি মানে 6 টাকা লাভ হবে। 5 টাকা যদি ক্ষতি হয় মাইনাস 6 টাকা লাভ হবে 6। এই যে এখান থেকে এত দূর পর্যন্ত রেঞ্জে আমার ইউনিট কত? 11 ইউনিটের গ্যাপ। এই 11 ইউনিটের গ্যাপ মানে 950 আর 1160, সরি 1060। 1060 আর 950-এর গ্যাপ হচ্ছে কত? 110। তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি 110 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 10। আমাদের জিজ্ঞেস করেছে সিপিটা কত। তাহলে এই যে 5 ইউনিট লস হয়েছে, তাহলে কত টাকা লস হয়েছে? 50 টাকা। 950 টাকায় সেল করার পর 50 টাকা লস, তো আমার নিশ্চয় সিপিটা 1000 টাকা। সিপি যদি 1000 টাকা হয়, তার উপরে বলেছে 20% প্রফিট। 20% প্রফিট মানে 120%। তাহলে 120 করলে তো কত হবে? ডবল জিরো কাট করলে 1200। অর্থাৎ এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কত বলো? অপশন ডি, 1200। পরের কোশ্চেন, কোশ্চেন 23। বলছে অজয় গট ম্যারিড 6 ইয়ার এগো। অর্থাৎ অজয় 6 বছর আগে বিয়ে করেছে। অজয়ের বিয়ে হয়েছে 6 বছর আগে। হিজ প্রেজেন্ট ইজ 5/4 টাইমস হিজ এজ অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। বিয়ের সময় তার যা বয়স ছিল, তার 5/4 গুণ বয়স হয়েছে বর্তমানে। অজয় সিস্টার ওয়াজ 5 years younger to him at the time of his marriage. বিয়ের সময় অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট। দ্য প্রেজেন্ট এজ অফ অজয় সিস্টার। তাহলে আজ থেকে 6 বছর আগে বিয়ে হয়েছে, তাহলে বিয়ের সময় তার বয়স কত ছিল আর প্রেজেন্ট বয়স কত? মনে করি তাহলে তার ম্যারেজের সময় 4 ইউনিট বয়স ছিল, এখন কত? 5 ইউনিট। তাহলে আজকের থেকে ম্যারেজ কতদিন আগে হয়েছে? 6 বছর আগে। আমরা এখানে যেটা দেখছি কত কম বেশি? 1 ইউনিট। তার মানে 1 ইউনিট ইজিক্যালস টু হচ্ছে 6 বছর। তাহলে 1 ইউনিট যদি 6 ইয়ার হয়, তাহলে 4 ইউনিট মানে কত? 4 × 6। তাহলে বিয়ের সময় বয়স ছিল কত বলো? 4 × 6 মানে 4 × 6 = 24 বছর। কার বয়স ছিল? এটা কিন্তু অজয়ের বয়স। আচ্ছা, এখন প্রেজেন্ট কত হবে? 5 × 6 30, 30 ইয়ার। তাহলে অজয়ের বয়স আগে ছিল 24 বছর, এখন 30 বছর। অজয়ের বোন যদি তার থেকে 5 বছরের ছোট হয়, তার মানে সে চিরদিনই 5 বছরের ছোটই থাকবে। অজয়ের যখন বয়স 10, তখন অজয়ের বোনের 5। অজয়ের বয়স যখন 50, অজয়ের বয়স 5। 50 হলে অজয়ের বোনের বয়স হবে কত? 45। অর্থাৎ আজীবনকাল 5 বছরের ছোটই থাকবে। বিয়ের সময় যদি কেউ 5 বছরের ছোট থাকে, তাহলে বর্তমানেও 5 বছরের ছোট। জানতে চেয়েছে দ্য প্রেজেন্ট এজ অফ অজয় সিস্টার। অজয়ের বয়স যদি 30 হয়, তার থেকে 5 বছর কম করলে যেটা হবে 25 বছরই হবে অজয়ের বোনের বর্তমান বয়স। তাহলে আনসার হবে কত বলো? 25 ইয়ার্স। পরের কোশ্চেন, কোশ্চেন 24। The distance between two stations A and B is 330. দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে কত? দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। A train start from 8 AM. সকাল 8টার সময় একটা ট্রেন এখান থেকে স্টার্ট করে দিয়েছে। কি না? এ ট্রেন। ট্রাভেল টুয়ার্ডস বি কত কিলোমিটার বেগ নিয়ে বলো? 60 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে। অ্যানাদার ট্রেন বি এখান থেকে আর একটা ট্রেন স্টার্ট দিচ্ছে কখন? বলেছে সকাল 9টার সময়। কত বেগ নিয়ে বলো? 75 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে। এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত বলো? 330 কিলোমিটার। আচ্ছা, বুঝলাম, 330 কিলোমিটার। দেখো, একটা ট্রেন কিন্তু সকাল 9টার সময় স্টার্ট দিয়েছে, আর একটা ট্রেন সকাল 8টা।
তার মানে আমরা এখান থেকে কখনোই ক্যালকুলেট করতে পারবো না কখন তারা একে অপরে মিট করবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের টাইমটাকে সমান করতে হবে। অর্থাৎ এই ট্রেনটা সকাল 9টায় কোথায় ছিল সেটা দেখতে হবে। তাহলে 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায়, তাহলে 8টা থেকে 9টার সময় নিশ্চয়ই 60 কিলোমিটার এগিয়ে আসবে। যদি 60 কিলোমিটার এগিয়ে আসে, 330 থেকে 60 বাদ দিলে 270 কিলোমিটার হবে আর ডিস্টেন্স তাদের মধ্যে। আর এখন বাজে কত? সকাল 9টা। তাহলে সকাল 9টার সময় তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 270 কিলোমিটার। ব্যাস। তাহলে আমরা জানি কি বলো? মিটিং টাইম। মিটিং টাইম ইজ ইকালস টু, আমরা জানি মিটিং টাইম ইজ ইকালস টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত? 270। ডিস্টেন্স যদি 270 হয়, রিলেটিভ স্পিড কত? দুটোর যোগফল 135। তার মানে 2 ঘন্টা। তার মানে সকাল 9টার পরে আরো 2 ঘন্টা। তাহলে সকাল 9টার পর যদি আরো 2 ঘন্টা হয়, তাহলে কত হবে বলো? সকাল 11টা। তার মানে 11 AM এ ট্রেন দুটো একে অপরের সাথে কি করেছে বলো? মিট করেছে। অর্থাৎ অপশন সি হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। এটাই লাস্ট কোশ্চেন তোমাদের এই মিসলেনিয়াস এর PYQ এর সেটে। দ্য ভ্যালু অফ এ মেশিন ডেপ্রিসিয়েট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। মানে কোন একটা মেশিনের মূল্য প্রথমে 100 টাকা, প্রত্যেক বছর বলছে 10% করে ডেপ্রিসিয়েট হয়। তাহলে 100 টাকা থেকে তার 10% যদি ডেপ্রিসিয়েট হয়, তাহলে প্রথম বছরে 90 টাকা হবে, 10 টাকা ডেপ্রিসিয়েট। তারপরে বলছে আবার 10% ডেপ্রিসিয়েট, 10% মানে 9 টাকা ডেপ্রিসিয়েট, মানে 81 টাকা। এখন অঙ্কে 81 টাকার ভ্যালুটাই বলেছে 81 ইউনিট, যাকে বলছি তার ভ্যালু বলেছে 1,62,000। কত গুণ বলো? 2000 মাল্টিপ্লাই। তাহলে আমরা যাকে 100 ইউনিট বলছি তার ভ্যালু কত হবে? 2000 মাল্টিপ্লাই। 2000 মাল্টিপ্লাই করলে 200 মানে 2 লাখ হবে। 100 × 2000 অর্থাৎ 2 লাখ। অর্থাৎ এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তোমাদের যে মিসলেনিয়াস এর PYQ সেট করাচ্ছি তার এটা একটা সেটের লাস্ট। এর পরের দিন আবার পরের সেট আমরা করাবো। ধন্যবাদ।